কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি ইংরেজি অনুবাদের জন্য। গীতাঞ্জলি কাব্যের ইংলিশ অনুবাদের জন্য, তাই তো? আর আরেকটা কি বলেছিলাম, তিনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। শুধু কি ভারতীয়, আর কি ছিলেন তিনি? প্রথম এশিয়ার প্রথম। হ্যাঁ, এশিয়ার মধ্যেও তিনি প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আরেকটা কথা বলেছিলাম যে তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম সাহিত্যে নোবেল বিজয়ী। বোঝা গেল? এত রকমভাবে কোশ্চিন হতে পারে যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমাদের হয়ে গেল। এবার একটা কোশ্চেন বলি, প্রথম হকি খেলোয়াড় হিসাবে পদ্মশ্রী পান কে? প্রথম হকি খেলোয়াড় হিসাবে পদ্মশ্রী পান কে? বলতে পারবে? নামটা মনে রাখবে, বলবীর সিং। ঠিক আছে, কি বললাম? বলবীর সিং হচ্ছে প্রথম হকি খেলোয়াড় যিনি পদ্মশ্রী পুরস্কার পান। পরের কোশ্চেন হচ্ছে বৈদ্যুতিক চার্জ এর একক কি? বৈদ্যুতিক চার্জের একক কি? বৈদ্যুতিক চার্জের একক হচ্ছে কুলুম বা কুলুম্ব। মনে থাকবে, কুলুম বা কুলুম্ব হচ্ছে বৈদ্যুতিক চার্জের একক। এই বৈদ্যুতিক চার্জের আরেকটা নাম হচ্ছে তড়িৎ আধান। তড়িৎ আধানের একক কি? কুলুম্ব বা কুলুম। ঠিক আছে, হ্যাঁ, এই বৈদ্যুতিক চার্জ, এটা যে বাংলা, এটাকে তড়িৎ আধানও বলা হয়, একই জিনিস। বৈদ্যুতিক চার্জ বা তড়িৎ আধান এর একক হচ্ছে কুলুম বা কুলুম্বও বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চিন, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ডেনমার্কের রাজধানীর নাম কি? কেউ বলতে পারবে ডেনমার্কের রাজধানীর নাম? মনে রাখবে, কোপেনহেগেন। কি বললাম? কোপেনহেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী। এগুলো ধীরে ধীরে মনে রাখতে হবে তোমাদের, এগুলো কিন্তু কঠিন। কোপেনহেগেন, কৌকার পেইকা কিন্তু না, কোপেনহেগেন। ঠিক আছে, কোপেনহেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী। এবার পরের কোশ্চিন হচ্ছে সংবিধানের মৌলিক দায়িত্ব। মৌলিক দায়িত্বকে ইংলিশে বলা হয় ফান্ডামেন্টাল ডিউটি। কতটি রয়েছে বা কটি রয়েছে? সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক দায়িত্ব কটি রয়েছে? শোনো, অ্যান্সার হচ্ছে 11টি। আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে 11টি। আসছি আমি। মহারানা প্রতাপ, রিপিট কোশ্চিন, মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি? চেতক। চেতক হচ্ছে মহারানা প্রতাপের ঘোড়ার নাম। কোন যুদ্ধে ব্যবহার করেছিল, মানে মারা গিয়েছিল? এই চেতক ঘোড়াটা কোন যুদ্ধের সময় মারা গিয়েছিল? আগের দিন বলেছি আমি। মহারানা প্রতাপের বিখ্যাত যুদ্ধ কোনটা? হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধের সময় চেতক তার সঙ্গী ছিল এবং সেই যুদ্ধেই কিন্তু চেতক মারা যায়। কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? 1576। 1576 সালে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। পরের কোশ্চেন দেখি কি আছে। পরেরটাও রিপিট কোশ্চেন, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? অন্ধ্রপ্রদেশ। বলেছিলাম কুচিপুড়ি নৃত্যটাকে আমরা বলি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে যে কুচিপুড়ি হচ্ছে একটা শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, পরের কোশ্চেন চলে আসো, কি আছে দেখি। এটাও রিপিট কোশ্চেন, যদি তরঙ্গের কম্পাঙ্ক বৃদ্ধি পায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে? হ্যাঁ, ঠিক আছে, রিপিট কোশ্চেন এটাও। এবার আমরা চলে যাব পরের কোশ্চেনে। প্রথম কোন জীবকে মহাকাশে পাঠানো হয়েছিল? নাম শুনেছো সবাই? হ্যাঁ, কুকুরটার নাম কি ছিল? হ্যাঁ, লাইকা নামের একটি কুকুরকে পাঠানো হয়েছিল। এবার ইনফরমেশনগুলো শোনো। লাইকা নামে কুকুরটাকে পাঠানো হয়েছিল 1957 সালে। ঠিক আছে, কে পাঠিয়েছিল? রাশিয়া, মানে রাশিয়ার পাঠিয়েছিলেন। এবং লাইকা যে মানে স্পেসে, মানে যেটাতে চেপে গিয়েছিল আর কি মহাকাশে, সেটার নাম হচ্ছে স্পুটনিক 2। বোঝা গেল কি বললাম? মহাকাশে পাঠানো হয় স্পুটনিক 2, এই মহাকাশযানে করে পাঠানো হয়েছিল। তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে, প্রথম মহাকাশে যে জীবটাকে পাঠানো হয় সেটা হচ্ছে একটা কুকুর যার নাম হচ্ছে লাইকা। কত সালে পাঠানো হয়? 1957 সালে। এবং কোন দেশ এটা পাঠিয়েছিলেন? রাশিয়া। ঠিক আছে, পরের কোশ্চিন চলে আসি। খুব ভালো একটা কোশ্চিন, স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? প্যারিসে। প্যারিসে আইফেল টাওয়ার আছে। ফ্রান্সে তাহলে? বলো, আর কেউ বলবে? আর কেউ? আমেরিকায় স্যার। হ্যাঁ, আমেরিকায় আছে। এবার গল্পটা শোনো, স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত হচ্ছে আমেরিকায়, কিন্তু স্ট্যাচু অফ লিবার্টিটা ফ্রান্স আমেরিকাকে গিফট হিসাবে প্রদান করেছিল। বোঝা গেল? স্ট্যাচু অফ লিবার্টিটা ফ্রান্সেই তৈরি হয়েছে, কিন্তু আমেরিকাকে ওটা গিফট দেওয়া হয়েছিল। বোঝা গেল? তাহলে যদি আমরা বলি স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশ তৈরি করেছে, সেটা কিন্তু ফ্রান্স। ফ্রান্স তৈরি করার পরে আমেরিকাকে উপহার হিসাবে প্রদান করেছিল। একটা জিনিস বিষয় তোমরা মনে রাখবে, এই যে মূর্তিটা রয়েছে এটা কিন্তু তামার মূর্তি। বোঝা গেছে?
তাহলে কী কী পয়েন্ট আমরা পেলাম? স্ট্যাচু অফ লিবার্টিটা হচ্ছে আমেরিকাতে অবস্থিত, আমেরিকার নিজস্ব সম্পদ নয়, ওটা ফ্রান্স তাকে উপহার দিয়েছিল, এটা মনে থাকবে। আর আমি বললাম এই যে মূর্তিটা রয়েছে এটা কিন্তু তামার তৈরি মূর্তি। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসি। কোন যন্ত্রে কোন যন্ত্র ব্যবহার করা হয় জলের নিচের গভীরতা পরিমাপ করতে? ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার যন্ত্র ব্যবহার করা হয় জলের নিচের গভীরতাকে পরিমাপ করতে। এইবার চলে আসবে পরের কোশ্চেন। লিভারের যে অংশ নড়াচড়া করে না তাকে কি বলা হয়? লিভার মানে বুঝতে পেরেছো? প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এই লিভারের কথা বলছি আমরা। ঠিক আছে, লিভারের যে অংশ নড়াচড়া করে না তাকে কি বলে? প্রথম শ্রেণী। না, ওইটা বলতে যাচ্ছি না। একটা লিভারের ৩টে অংশ থাকে, দেখো আমি বলছি শোনো ভালো করে। একটাকে বলা হয় ভারবাহু, একটাকে বলা হয় বলবাহু, আর একটাকে বলা হয় আলম্ব বিন্দু। বোঝা গেল? আমি বললাম যে লিভারের যে অংশটা নড়াচড়া করে না সেটার নাম কি? অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি আমি কিন্তু। ভারবাহু মানে আলম্ব বিন্দু। হ্যাঁ, তার নাম আলম্ব বিন্দু। ভারবাহু মানে যেখানে ভারটা থাকবে, বলবাহু মানে তুমি যেখানে বল প্রয়োগ করবে। তাহলে কে ফিক্সড থাকছে? মিডিলে একটা বিন্দু কিন্তু ফিক্সড থাকে, যেটাকে আমরা কি বলছি? আলম্ব বিন্দু। ঠিক আছে, মানে লিভারের এই অংশটা নড়াচড়া করে না, এই বলবাহু আর ভারবাহু নড়াচড়া করে। ঠিক আছে, ক্লিয়ার হলো? আর আমাদের লিভার হচ্ছে ৩ প্রকার, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। পরে যখন আবার কোশ্চেন আসবে আমি ডিটেলসে আবার আলোচনা করবো লিভার সম্পর্কে। চলে যাই পরের কোশ্চেনে। কম্পিউটারের চিপের আরেকটি নাম কি? আমাদের কম্পিউটারের মধ্যে যে চিপ থাকে সেই চিপের আরেকটা নাম কি? চিপ মানে মেমোরি, কম্পিউটারে যে সিপিইউ সিপিইউ সিপিইউ। না, রম। না, এটাকে বলা হয় হচ্ছে মাইক্রো প্রসেসর। বোঝা গেল? এটাকে বলা হয় মাইক্রো প্রসেসর। এবার তোমাদের কোশ্চেন হচ্ছে যে চিপটা কি দিয়ে তৈরি হয়? আমাদের মোবাইলের মেমোরি বলতে পারো বা কম্পিউটার মেমোরি যেগুলো তৈরি হয় সেগুলো কি দিয়ে তৈরি হয়? সিলিকন। হ্যাঁ, সিলিকন দ্বারা তৈরি হয়। সিলিকন কোথায় বেশি পাওয়া যায়, মানে কোনটার মধ্যে আমরা সিলিকন পাই বলতে পারবে কেউ? কিসের মধ্যে সিলিকন পাওয়া যায়? বালির মধ্যে প্রচুর পরিমাণে সিলিকন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এতগুলো জিনিস আমরা জেনে গেলাম যে কম্পিউটারের চিপ আর একটি নাম হচ্ছে মাইক্রো প্রসেসর বলা হয়, আর এই চিপটা তৈরি হয় হচ্ছে সিলিকন দ্বারা। পরের কোশ্চেন হলো কোন গ্রহের উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমিড? গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ? বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতি। বৃহস্পতির আরেকটা নাম কি? মানে ইংলিশে কি বলা হয় বৃহস্পতিকে? জুপিটার। হ্যাঁ, জুপিটার। দুটোই কিন্তু মনে রাখবে, মানে এই জিনিসগুলো কি বলতো অনেক সময় বাংলাতেও জুপিটার লেখা আছে আবার এতেও লেখা আছে। ঠিক আছে, এরকম হতে পারে। হুম। আর বৃহস্পতি হচ্ছে সৌরজগতের এই গ্যানিমিড হচ্ছে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহ। এই পয়েন্টটা মনে রাখতে হবে। কি বললাম? গ্যানিমিড বৃহস্পতির একটা উপগ্রহ, যেটা হচ্ছে সৌরজগতের সবথেকে বৃহত্তম উপগ্রহ। টাইটন কার উপগ্রহ বলতে পারবে? শনি শনি। হ্যাঁ, শনির হচ্ছে উপগ্রহের নাম হচ্ছে টাইটান। এটা হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। তাহলে সবথেকে বড় উপগ্রহের নাম কি পেলাম আমরা? গ্যানিমিড, যেটা বৃহস্পতির উপগ্রহ। আর সেকেন্ডটা হচ্ছে টাইটন, যেটা শনির উপগ্রহ, যেটা হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। ঠিক আছে, নেক্সট কোশ্চিন। আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয়? একুশে জুন। হ্যাঁ, 21শে জুন। কে চালু করেছিল? কত সালে চালু হয়েছিল এটা? এটা তো আগে ছিল না, বলো। এটা কত সাল থেকে চালু করা হয়, মানে এই দিনটাকে আমরা যে 21শে জুনকে আমরা আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করব, সেটা কবে থেকে ঘোষণা করা হয়? 2015 সাল থেকে, মনে থাকবে। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যায়। আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? প্রথমটার নাম? চীন। চীন। চীন বলছো? চীন হচ্ছে জনসংখ্যার দিকে আছে, চীনের আয়তনের দিকে কোনো ভ্যালু নেই। বলো ভালো করে, এবার নাম বলো। প্রথম তো রাশিয়া। হ্যাঁ, প্রথম হচ্ছে রাশিয়া, দ্বিতীয় হচ্ছে কানাডা। ও কানাডা, অস্ট্রেলিয়া বলছি। ঠিক আছে, প্রথম হচ্ছে রাশিয়া, দ্বিতীয় নম্বরে আছে কানাডা। আর জনসংখ্যার দিক থেকে যখন বলবে চীন, আর দ্বিতীয়তে আমাদের ভারতবর্ষ রয়েছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। পরের কোশ্চেন বলি। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? প্লেটো। বুধ বুধ। বুধ বুধ। হ্যাঁ, এবার বলবে কোন প্রদেশে অজন্তা ইলোরা গুহা অবস্থিত? মহারাষ্ট্র। মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের এক্সাক্ট জায়গাটার নাম বলতে পারবে কোথায়? মহারাষ্ট্রে? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, মনে থাকবে। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ অজন্তা ইলোরা গুহা অবস্থিত। এবার এই যে গুহাগুলাই বিভিন্ন ছবি আঁকা আছে, কোন ধর্মের ছবি আছে বলতে পারবে কেউ?
অজন্তাতে রয়েছে বৌদ্ধ শিল্পকলার নিদর্শন, মানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন ছবি আছে, ঠিক আছে। আর ইলোরা গুহাতে রয়েছে বৌদ্ধ, জৈন এবং হিন্দু 3টে ধর্মেরই বিভিন্ন চিত্র রয়েছে। বুঝতে পারলে? আমরা অজন্তাতে শুধুমাত্র বৌদ্ধ ধর্মের বিভিন্ন কলার নিদর্শন পাই, আর ইলোরাতে বৌদ্ধ, জৈন এবং হিন্দু এই 3টে ধর্মেরই নিদর্শন পেয়ে থাকি। পরের কোশ্চিন হচ্ছে AQI। AQI এর ফুল ফর্ম কি? বুঝতে পারলে? AQI এর ফুল ফর্ম কি? এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, মনে থাকবে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, ঠিক আছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে AQI এর ফুল ফর্ম। এটার সাহায্যে কি করা হয় শোনো, এটার সাহায্যে আমরা ধরো বড় বড় যে শহরগুলো রয়েছে সেই শহরগুলার বাতাসে যে কতটা দূষণ রয়েছে সেটা পরিমাপ করি এই ইন্ডেক্সের সাহায্যে, মনে থাকবে। AQI এর ফুল ফর্ম হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এটা ব্যবহার করা হয় ভারতবর্ষ বা বিশ্বের বড় বড় শহরে বায়ুর দূষণের মাত্রাকে পরিমাপ করা হয়, এটুকু মনে রাখবে শুধু। পরের কোশ্চেন চলে আসো। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? ভালো করে শুনবে, দিয়ে অ্যান্সার দেবে। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? সারনাথে? না, সারনাথে নয়। বিহারে? হ্যাঁ, বিহারের জায়গাটার নাম বলো বোধগয়া বা বুদ্ধগয়া, হ্যাঁ। ঠিক আছে। দেখো, দুটো জিনিসের মধ্যে আমাদের কনফিউজ হয়ে যায়। এক নম্বর হচ্ছে কি নির্বাণ আর মহাপরিনির্বাণ। নির্বাণ মানে কি? নির্বাণ মানে হচ্ছে সিদ্ধি লাভ করছে, মানে জ্ঞান লাভ করছে। আর মহাপরিনির্বাণ মানে মারা যাচ্ছে, বোঝা গেল? হ্যাঁ, মারা যাওয়া। এবার আমি তোমাদের বলে দিই, কে বললে? সারনাথ। সারনাথে তিনি কিন্তু প্রথম তার ধর্ম প্রচার করে, যেটাকে আমরা ধর্মচক্র প্রবর্তন বলি। সেই ঘটনাটা কিন্তু কোথায় হয়েছিল? সারনাথে। পরের কোশ্চেনে চলে আসো। লোকসভার প্রথম অধ্যক্ষ, মানে লোকসভার স্পিকার আমরা বলি, প্রথম স্পিকার কে ছিলেন লোকসভার? মঙ্গল পাণ্ডে? না, মঙ্গল পাণ্ডে নয়। বলো, কেউ পারবে? মঙ্গল পাণ্ডে বেঁচে ছিল লোকসভা যখন হচ্ছে 1951 সালে। মঙ্গল পাণ্ডে কোথায়, কী করে পেলে তুমি? মঙ্গল পাণ্ডে তো তার আগে, স্বাধীনতার পরে বেঁচে ছিল মঙ্গল পাণ্ডে, তার আগেই মারা গিয়েছে। নামটা শোনো, গণেশ বাসুদেব মাবলাঙ্কার, ঠিক আছে। গণেশ বাসুদেব মাবলাঙ্কার, এ হচ্ছে লোকসভার প্রথম অধ্যক্ষ। তারপরে চলে আসো। খো খো খেলার প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? বলো, খো খো খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? মনে রাখবে, 12 জন খেলোয়াড় থাকে প্রত্যেকটা দলে, কিন্তু মাঠে থাকে 9 জন করে। আর বাকিজন কী করে? 3 জন বাইরে বসে থাকে। বুঝতে পারলে? ক্লিয়ার হলো কোশ্চেনটা? কোশ্চেন যেরকম হবে পুরো ডিটেলসে জেনে যাবে, কোশ্চেন যেরকম হবে সেরকমভাবে অ্যান্সার করতে হবে। আমি বললাম খো খো খেলাতে মোট প্লেয়ারের সংখ্যা হচ্ছে 12 জন, তার মধ্যে মাঠে থাকে কজন? 9 জন, 3 জন কিন্তু বাইরে বসে থাকে, এক্সট্রা প্লেয়ার থাকে, ঠিক আছে। তারপরের কোশ্চেন শুনো। PSLV পুরো কথাটি কি? মানে পুরো নাম কি বা পুরো ফুল ফর্ম? PSLV স্যাটেলাইট সংক্রান্ত কিন্তু। PSLV পুরো নাম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, মনে থাকবে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল হচ্ছে PSLVর পুরো নাম। এটা হচ্ছে ভারতীয় স্পেস লঞ্চ ভেহিকেলস, মানে স্পেসে যখন আমরা কোনো কিছু পাঠাই তখন এটার ব্যবহার করা হয়। যেমন চন্দ্রযান বলো, মঙ্গলযান বলো, এগুলোকে উৎক্ষেপ করার সময় এই যন্ত্রের সাহায্যে স্পেসে মানে মহাকাশে পাঠানো হয়। সেটার নাম হচ্ছে PSLV, এবং পুরো নাম বললাম পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, ঠিক আছে। প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়া গেমসে সোনার পদক জিতেছিলেন? প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়া গেমসে সোনার পদক জিতেছিলেন? নামটা মনে রাখবে, কমলজিৎ সান্ধু বা সিন্ধু, ঠিক আছে। কমলজিৎ সান্ধু, এ হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যে এশিয়া গেমসে সোনার পদক জিতেছিলেন। পরের কোশ্চেন। ব্রহ্মাণ্ডে যে উপাদানটি বেশি পাওয়া যায়, মানে কোন গ্যাসটি আমরা বেশি পাই ব্রহ্মাণ্ডে? বলতে পারবে কেউ? অক্সিজেন? না, অক্সিজেন নেই। অক্সিজেন থাকলে আমরা ব্রহ্মাণ্ড, মানে বুঝতে পেরেছো, মহাশূন্যে। অক্সিজেন থাকলে আর সিলিন্ডার বা অত কিছুর অসুবিধা হতো, তাহলে তো মানুষ চলে যেত ওখানেই। অক্সিজেন নেই, কি হবে? সব থেকে বেশি আছে হচ্ছে হাইড্রোজেন, মনে থাকবে। ব্রহ্মাণ্ডে যে উপাদানটি সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন। পরের কোশ্চেন। ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক কে? মানে কাকে ভারতের মহাকাশ বিজ্ঞানের জনক বলা হয়? পারবে না? শোনো, বিক্রম সারাভাই। না, বিক্রম সারাভাই। ডক্টর বিক্রম সারাভাই? হ্যাঁ, ডক্টর বিক্রম সারাভাই হচ্ছেন ভারতের মহাকাশ বিজ্ঞানের জনক।
এবার একটু ইনফরমেশন শোনো। তিনি যে মহাকাশ গবেষণার জন্য যেটা তৈরি করেছিলেন সেটার নাম ছিল ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি। ঠিক আছে, 1947 সালে এটি প্রতিষ্ঠা করেন বিক্রম সারাভাই, এবং এখান থেকেই তৈরি হয় আমাদের বর্তমানের ইসরো। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে ইসরো তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করেছিলেন? বিক্রম সারাভাই। ঠিক আছে, তার জন্য তাকে কি বলা হয়? ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক। পরের কোশ্চিন, পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন? জোনাস সল্ক। হ্যাঁ, জোনাস সল্ক এ হচ্ছে পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন। কত সাল থেকে পোলিও ভ্যাকসিনের ব্যবহার শুরু হয় আমাদের? মনে রাখবে সালটা 1955। ঠিক আছে, পোলিও ভ্যাকসিন শুরু হয় 1955 সাল থেকে। পরের কোশ্চিন দেখো, বেহালা বাজাতে ব্যবহার করা হয়, মানে বেহালা বাজানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেই যন্ত্রটার নাম কি? যেমন দেখো, গিটার বাজানোর জন্য নোকের সঙ্গে একটা শক্ত কাঠির মতন যুক্ত করা হয়, দেখেছো এটা তোমরা? গিটারটা তো দেখেছো সবাই, বেহালা না দেখলেও। তো বেহালা বাজানোর জন্য এরকম কোন ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয়? তো সেই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে বো, বয়ুকার বো। বো হচ্ছে বেহালা বাজাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। পরের কোশ্চিন হচ্ছে আমাদের, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং না, স্বাধীন ভারতের বলেছি, ওয়ারেন হেস্টিং অনেক আগের লোক। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিক। না। যখন ডক্টর রাজেন্দ্র। যখন স্বাধীনতা হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন বলো? শেষ গভর্নর জেনারেলটা কে ছিল? লর্ড ক্যানিং। লর্ড মাউন্ট ব্যাটেন। বোঝা গেল? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। ভারতকে স্বাধীনতা কিন্তু এই লর্ড মাউন্ট ব্যাটেনই দিয়ে গিয়েছে। বুঝতে পেরেছ? তিনি মানে হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবার আর একটা কোশ্চেন হয় আমাদের, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। না, চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, এবার দুটো কোশ্চেনকে এক জায়গায় করে তোমাদের বুঝিয়ে দিই, শোনো ভালো করে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বললে মানে স্বাধীনতার পর 1947 সালের পর প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। কারণ ভারত 1947 সালে স্বাধীন হলেও 1950 সালের পরে আমরা কিন্তু পুরোপুরি স্বাধীনতা পেয়েছি। কেন? কারণ আমাদের তখন সংবিধান ছিল না। ঠিক আছে, 1947 সালে স্বাধীনতা হওয়ার সঙ্গে সঙ্গে সব দায়িত্ব কিন্তু ভারতীয়দের ওপর ছেড়ে দেওয়া হয়নি, কিছুটা তখনও লর্ড মাউন্ট ব্যাটেন কিন্তু উপস্থিত ছিলেন। ঠিক আছে, 1948 সালে লর্ড মাউন্ট ব্যাটেন ফিরে গিয়েছেন। তাহলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বললে উত্তরটা হবে লর্ড মাউন্ট ব্যাটেন। আর যদি বলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, তার নাম হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী। ঠিক আছে, লর্ড মাউন্ট ব্যাটেনের পরে তিনি বসেন, তিনি ছিলেন ভারতীয়। দুটো কোশ্চেনই হয় আমাদের, গোলমালও হয়ে যায়। পরের কোশ্চেন চলে আসো, কোন দেশে 4 জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা হয়? আজকে 4 তারিখ নাকি? আজ কত? হ্যাঁ স্যার। আজকে কোন দেশে স্বাধীনতা দিবস বলো? আমাদের প্রতিবেশী দেশ। মনে রাখবে, মায়ানমারের স্বাধীনতা দিবস হচ্ছে 4 জানুয়ারি। ঠিক আছে, কেন এই দিনে দেশটি ব্রিটিশ শাসনের অবসান ঘটে। আমাদের আগেই কিন্তু মায়ানমার ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ঠিক আছে, ব্রিটিশ শাসন থেকে অবসান ঘটে 4 জানুয়ারি, সেই জন্য এই দিনটাকেই তারা স্বাধীনতা দিবস হিসাবে পালন করে। পরের কোশ্চেন শোনো, ডলফিনের গোষ্ঠীকে কি বলা হয়? মানে ডলফিনরা যে একসঙ্গে বসবাস করে এটাকে কি বলা হয়? মনে রাখবে, ডলফিনের যে গোষ্ঠী বা একদল ডলফিনকে বলা হয় পড বলা হয়। ঠিক আছে, ভিটামিন এর অভাবে কি রোগ হয়? পরের কোশ্চেন, ভিটামিন এর অভাবে, হ্যাঁ, রাতকানা রোগ হয়। পরের কোশ্চেন শোনো, গাভাদি পশুর অসুখ সম্বন্ধীয় বিস্তারিত অধ্যয়নের জন্য বায়োসেফটি ল্যাবরেটরি ভারতের কোথায় অবস্থিত? গবাদি পশুর অসুখ সম্বন্ধিত বিস্তারিত অধ্যয়নের জন্য বায়োসেফটি ল্যাবরেটরি ভারতের কোথায় অবস্থিত? উত্তরটা হবে বেঙ্গালুরুতে অবস্থিত। ঠিক আছে, পরের কোশ্চেন চলে আসো, এই প্যারাসিটামল ওষুধটি আমরা কিসের জন্য ব্যবহার করি? জ্বরের জন্য। হ্যাঁ, জ্বর এবং ব্যথা বেদনার ঔষধ হিসাবে ব্যবহার করা হয়, এটা একটা কমন ওষুধ, তাই না? ইসরো, এখনই পড়ে আসলাম যে ইসরো তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কে?
কার নাম করলাম? বিক্রম সারাভাই। হ্যাঁ, বিক্রম সারাভাই। এই ইসরোর ফুল ফর্ম কি? ইসরোর পুরো নাম? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। না, অর্গানাইজেশন নয়, এটা ইন্ডিয়ান, হ্যাঁ স্যার, সরি, হ্যাঁ, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে? এটা কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোরে। হ্যাঁ, কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। তৈরি হয়েছিল কত সালে? ইসরো তৈরি হয়েছে কত সালে? 1969 সালে। ঠিক আছে? এটা ভারতবর্ষের একটা মহাকাশ গবেষণা কেন্দ্র। ঠিক আছে? এতগুলো পয়েন্ট মনে রাখবে। ইসরোর পুরো নাম জানলাম, কোথায় অবস্থিত জানলাম, কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা জেনে নিলাম, এবং এটার কাজ কি? এটা হচ্ছে ভারতবর্ষের একটা মহাকাশ গবেষণা কেন্দ্র। ঠিক আছে? এবার আমাদের কোশ্চিন হচ্ছে, যে কোশ্চিনটা ছিল আর কি, আমরা সংবিধানে ধর্মনিরপেক্ষতা এই কথাটির অর্থ কী? মানে সংবিধানে ধর্মনিরপেক্ষ বলে একটা কথা আছে, এই কথাটার অর্থ কী? সকল ধর্মকে সমানভাবে দেখা। আচ্ছা, আর কেউ কিছু বলবে? বলো। এটার ব্যাপার হচ্ছে যে আমাদের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। ঠিক আছে? সরকার কোনো ধর্মের পক্ষপাতিত্ব করতে পারবে না। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার ডেফিনেশন, যে আমাদের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, যার যেটা ধর্ম সে সেটা পালন করবে। কোনো রকম বা কোনো সরকারি কোনো রকম সুবিধা বা কোনো কিছুই কোনো ধর্মকে প্রদান করা হবে না। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ঠিক আছে? পরের কোশ্চেন শোনো, স্বাভাবিক কথাবার্তার সময় নয়েজ লেভেল, মানে আমাদের যে নয়েজ লেভেল হয় সেটা কত থাকে? মানে কম্পাঙ্কটা কত থাকে? আমরা যে স্বাভাবিক কথাবার্তা বলি তখন শব্দের কম্পাঙ্ক কত থাকে? কত পর্যন্ত কথা মানে বললে আমাদের মানে শব্দ দূষণ হয় না? শব্দের তীব্রতা কত পর্যন্ত হলে শব্দের দূষণ হয় না বলে আমরা ধরে নিই? 60 ডেসিবেল। 65, হ্যাঁ, 65। 65ও থাকে, এটাও ঠিক বলেছো, 60-65। ঠিক আছে? এই আমাদের আমরা যেটা স্বাভাবিক কথাবার্তা বলি, এই যেমন এখন তোমাদের সঙ্গে কথা বলছি, এটা হচ্ছে 60 ডেসিবেলের শব্দ। ঠিক আছে? কারোর কোনো রকম প্রবলেম হবে না। শব্দের মানে শব্দের প্রাবল্য কত ডিগ্রি পার কত পার করার পর থেকে আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় বা ক্ষতির কারণ হয়? 120। 120 অনেক বেশি, মানে 85 এর পর থেকেই ক্ষতিকারক হিসাবে গণ্য করা হয়। ঠিক আছে? তাহলে দুটো জিনিস জেনে গেলাম, একটা হচ্ছে 60 ডেসিবেলটা হচ্ছে আমাদের নর্মাল, মানে আমরা যেটা কথা বলি 60 ডেসিবেল হবে। যখনই 85 ক্রস করবে তখন থেকে আমাদের বিরক্তির কারণ হিসাবে দেখা দেবে। সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? বলো, বলতে পারবে না? সিমলা চুক্তি নাম শুনেছো তো? হ্যাঁ স্যার। সিমলা চুক্তি হয়েছিল 1972 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে। মনে থাকবে, সিমলা চুক্তি 1972 সালে হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে। এই যে সিমলা চুক্তিটি হয়েছিল, যেখানে হয়েছিল সেই জায়গাটার নাম শোনো, বার্নেস কোর্ট, মানে একটা বিল্ডিংয়ের নাম। ঠিক আছে? বার্নেস কোর্ট। এই বার্নেস কোর্ট বিল্ডিংটা হিমাচল প্রদেশে অবস্থিত। বর্তমানে এই বার্নেস কোর্ট বিল্ডিংটা হচ্ছে হিমাচল প্রদেশের গভর্নর এর বাড়ি, মানে যে গভর্নর হাউস বলি আমরা, বোঝা গেল? রাজ্যপালের বাসস্থান। বুঝতে পারলে পুরো ডিটেলসটা? আমি কি বললাম? সিমলা চুক্তি হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে 1972 সালে। সিমলা চুক্তিটা যে জায়গায় বসে হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে হিমাচল প্রদেশের বার্নেস কোর্ট। এই বিল্ডিংটা বর্তমানে হিমাচল প্রদেশের রাজ্যপালের বাসভবন। ঠিক আছে? এই কথাগুলো মনে রাখবে। পরেরটাই চলে আসো, কী কোশ্চেন আছে দেখি। যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রাকে একটি নির্দিষ্ট ডিগ্রিতে রাখা হয় তাকে কি বলা হয়? বলো, বলতে পারবে? যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রাকে একটা নির্দিষ্ট ডিগ্রিতে রাখা হয়, মানে তাপমাত্রাকে আমরা যেমন ধরো এসি চালিয়ে দিচ্ছি, দিয়ে 24 ডিগ্রি করে দিয়েছি, 24 ডিগ্রিতেই ঘরের টেম্পারেচার 24 ডিগ্রিতে এসে দাঁড়িয়ে যাবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় থার্মোস্ট্যাট। বোঝা গেল কি বললাম? থার্মোস্ট্যাট বলা হয় যে যন্ত্রের সাহায্যে, মানে ওই এসির মধ্যে এই থার্মোস্ট্যাট বলে একটা যন্ত্র আছে, যেটা তুমি যদি 24 ডিগ্রি করে দাও 24 ডিগ্রি ঘরের টেম্পারেচার হয়ে থাকবে। বাইরে যতই হোক না কেন, বেশি হোক কম হোক সেটার উপর নির্ভর করবে না। এই যন্ত্রটা কী করবে? তুমি 24 ডিগ্রি চাচ্ছ, 24 ডিগ্রি করে দেবে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে থার্মোস্ট্যাট যন্ত্র। কেন্দ্রীয় সরকারের দ্বারা যে গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু করা হয়েছিল তার লক্ষ্য কী ছিল? গঙ্গা অ্যাকশন প্ল্যান এর লক্ষ্যটা কী ছিল? গঙ্গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হ্যাঁ, গঙ্গা নদীকে দূষণ মুক্ত করা। এবার কোশ্চেন হচ্ছে যে কত সালে হয়েছিল এটা, মানে সরকার এই প্রজেক্টটা কত সালে নিয়েছিলেন বা চালু করেছিলেন? 1985 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু করা হয়। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম ছিল হচ্ছে রাজীব গান্ধী। মনে থাকবে, প্রধানমন্ত্রীর নাম ছিল রাজীব গান্ধী। তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যানটা চালু করেছে রাজীব গান্ধী কত সালে? 1985 সালে। ঠিক আছে? পরের কোশ্চেন চলে আসো, দেখি কি আছে।
রিপিট কোশ্চেন, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1924। না, 1924 নয়, 1931 সালে 5ই মার্চ। বুঝতে পারলে? গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে 5ই মার্চ। এবার গল্প আছে, গল্পটা শোনো। কার মধ্যে হয়েছিল? গান্ধী আর হচ্ছে ব্রিটিশ ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে। ঠিক আছে, গান্ধী আরউইন চুক্তিটা হয়েছিল মহাত্মা গান্ধী এবং ব্রিটিশ ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে। কেন হয়েছিল? লন্ডনে এই সময় 3টে গোল টেবিল বৈঠক হয়েছিল। একটা হচ্ছে 1930 সাল, 1931 সাল আর 1932 সাল। 3টে গোল টেবিল বৈঠক হয়েছিল। তো প্রথম গোল টেবিল বৈঠকে গান্ধীজি কিন্তু যায়নি। তো না যাওয়ার জন্য প্রথম গোল টেবিল বৈঠকটা ব্যর্থ হয়। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয় ভাইসরয়কে বলে যে যেভাবেই হোক গান্ধীজিকে রাজি করে পরবর্তী গোল টেবিল বৈঠকে নিয়ে আসতে হবে। তার জন্য গান্ধী এবং আরউইনের মধ্যে একটা চুক্তি হয়। সেই চুক্তিটাই হচ্ছে গান্ধী আরউইন চুক্তি। বুঝতে পারলে? এবার চলে আসো আমাদের পরের কোশ্চিন। কোন কি মানে হচ্ছে, মানে তোমার কোন কি এর সাহায্যে অধিকাংশ ব্রাউজারের ফুল স্ক্রিন মোড করা যায় কম্পিউটারের? মানে কোন একটা সুইচ টিপার ফলে আমাদের মানে অধিকাংশ ব্রাউজারের ফুল স্ক্রিন হয়ে যাবে। আমরা যেমন ফুল স্ক্রিন করি না, মিডিলেরটা টানি, মানে দেখবে কম্পিউটারে যেটা তোমরা ফুল স্ক্রিন করো, কখনো হাফ করো, কখনো ফুল করো। এই যে ফুল করার জন্য একটা কি রয়েছে কম্পিউটারের কিবোর্ডে, সেই কিবোর্ডের সেই কিটা টিপার সঙ্গে সঙ্গে ফুল হয়ে যাবে। যে ব্রাউজারটা খোলা থাকবে সেটা ফুল মানে স্ক্রিনে হয়ে যাবে। বলতে পারবে কোনটা? সেটা হচ্ছে F11। ওপরে দেখবে লেখা থাকে F11, F1, F2। ঠিক আছে, F11 এই কিটা টিপার সঙ্গে সঙ্গে তোমার যে যেটা যে পেজটা খোলা আছে সেটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, এটা কম্পিউটারের কোশ্চিন ছিল। পরের কোশ্চিন দেখো। চৌরিচেরার মারাত্মক ঘটনায় কোন আন্দোলনের প্রত্যাহার করে নেওয়া হয়েছিল? চৌরিচেরা হিংসাত্মক ঘটনার জন্য কোন আন্দোলনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল? এই কোশ্চেনটা আগের দিন হয়েছে। চৌরিচেরা ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন। হ্যাঁ, অসহযোগ আন্দোলনকে তুলে নিয়েছিলেন। ঠিক আছে, চৌরিচেরার ঘটনাটা কত সালে হয়েছিল? 1922 সালে চৌরিচেরা ঘটনা ঘটে। কি ঘটেছিল কেউ বলতে পারবে? খুব ফেমাস একটা ঘটনা আছে এখানে, বলতে পারবে কেউ? এখানে কি করেছিল? উত্তেজিত জনতা একটা থানার মধ্যে আগুন ধরিয়ে দেয়, দিয়ে প্রচুর পুলিশ মারা যায়। 22 জন না 23 জন পুলিশ কিন্তু মারা যায়। এবং এই ঘটনাটা গান্ধীজির কাছে হিংসাত্মক ঘটনা বলে মনে হয়। তার জন্য তিনি সেই সময় যে আন্দোলনটা চলছিল অসহযোগ আন্দোলন, সেটাকে বন্ধ করে দেন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি রয়েছে। কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়, কমনওয়েলথ গেম কত বছর পর পর অনুষ্ঠিত হয়? কত বছর পর পর কমনওয়েলথ গেম হয় বলতে পারবে? 5 বছর। না, প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এবার শুনে রাখো, প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে, এটা মনে রাখবে। আর মনে রাখবে 1942 সাল আর 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়নি বা বন্ধ ছিল। ঠিক আছে, এই দুটো 3টে পয়েন্ট মনে রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট আমি বললাম কি, কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় প্রতি 4 বছর অন্তর অন্তর। প্রথম কমনওয়েলথ গেম চালু হয় 1930 সালে। মিডিলে 1942 সাল আর 46 সাল 2 বছর বন্ধ ছিল। তার কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই সময়। ঠিক আছে, এবার দেখো পরেরটা রিপিট কোশ্চিন। মানব দেহের নখ যে উপাদান দিয়ে তৈরি? কেরাটিন। হ্যাঁ, ক্যারোটিন। কেরাটিন, হ্যাঁ, স্যার। ক্যারোটিন বা ক্যারোটিন। ঠিক আছে, এই যে ক্যারোটিন রয়েছে, এটা তৈরি হয় হচ্ছে আমাদের দেহকোষে যে মৃত সেল থাকে সেই সেল থেকে কিন্তু এই ক্যারোটিনটা তৈরি হয়। ঠিক আছে, ক্যারোটিন পাওয়া যায় হচ্ছে নখ, চুল, ঠিক আছে, পশুর শিং, তারপর পাখির পালক, তারপর যাদের কুঁজ থাকে, কুঁজ মানে বুঝতে পেরেছো, পিঠের ওপর একটা উঁচু উঁচু অংশ থাকে, এগুলো সব হচ্ছে ক্যারোটিন দ্বারা তৈরি। হুম, এবার পরের কোশ্চেনটা শোনো। 1989 সালে টেস্ট ক্রিকেটে সচিন টেন্ডুলকারের অভিষেক ঘটে। মানে সচিন টেন্ডুলকার প্রথম টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে 1989 সালে। কার বিরুদ্ধে? মানে কোন দেশের বিরুদ্ধে খেলেছিলেন টেস্ট ক্রিকেটটা? বলতে পারবে? অ্যান্সার হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। খেলাটা পাকিস্তানেই হয়েছিল। ঠিক আছে, তাহলে সচিন টেন্ডুলকার প্রথম টেস্ট ক্রিকেটে বা প্রথম খেলাই বলতে পারি আমরা, মানে বিদেশের মাটিতে, সেটা হচ্ছে পাকিস্তানে। পরের কোশ্চেন শোনো। এইচআইভি রোগ নির্ণয় করার জন্য কোন পরীক্ষা করা হয়? পারবে এটা? দেখো, এইচআইভি এর জন্য কোন পরীক্ষা করা হয়? জানো না এটা? এলিসা টেস্ট করা হয়। এলিসা নাম শুনেছো? এলিসা টেস্ট করা হয় এইচআইভি রোগ নির্ণয়ের জন্য। পরের কোশ্চেন দেখো।
স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে বা ডেপুটি প্রধান প্রাইম মিনিস্টার? বল্লভভাই প্যাটেল। হ্যাঁ, সর্দার বল্লভভাই প্যাটেল। শেষ ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন ভারতবর্ষে? বল্লভভাই প্যাটেল। না, শেষ, ওর তো প্রথম হয়ে গেল, শেষ, তারপর থেকে আর হয়নি, ওই পোস্টটা তুলে দেওয়া হয়েছে। এখনো বেঁচে আছে বিজেপির লোক, একদম বয়স্ক লোক, বলো, মানে একদম শেষের দিকে, তার রাজনীতিও শেষ, বয়সেরও শেষের দিকে। লাল কৃষ্ণ আডবাণী, বুঝতে পারলে? ইনি ছিলেন শেষ ডেপুটি প্রাইম মিনিস্টার, তারপরে ওই পদটা উঠে যায়, মনে থাকবে? এবার চলে আসো। ভারতে স্থাপিত প্রথম ব্যাংকের নাম কি, বা ভারতবর্ষের প্রথম ব্যাংক কোনটি? বলো, ভারতবর্ষের প্রথম ব্যাংক কোনটি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। না, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আচ্ছা, আর কেউ বলবে? দেখো শোনো, ব্যাংক অফ না, ব্যাংক অফ হিন্দুস্তান হচ্ছে ভারতবর্ষের প্রথম ব্যাংক, ঠিক আছে? কথাটা শোনো আগে, পাঞ্জাব যে বললে তার জন্য বলছি। ভারতের প্রথম ব্যাংকটা হচ্ছে, বাকি যারা বলেছো পাঞ্জাব ছাড়া বাকি সবারই ভুল হয়েছে। ভারতে স্থাপিত প্রথম ব্যাংকটার নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান ব্যাংক, যেটা তৈরি হয়েছে 1770 সালে, এবং এটা কিছু সময় পরে বন্ধ হয়ে যায়। এবং ভারতবর্ষের প্রথম ব্যাংক যেটা এখনও পর্যন্ত চালু আছে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বোঝা গেল কি বললাম? ভারতবর্ষের প্রথম ব্যাংক যেটা বর্তমানেও আছে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে? আর ইম্পেরিয়াল ব্যাংক যেটা বললে সেটা পরবর্তীতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামকরণ হয়েছে, ঠিক আছে? এবার আমরা চলে আসি, প্রথম অলিম্পিকের আসর বসে কোথায়, মানে প্রথম অলিম্পিক খেলা কোথায় হয়েছিল? অলিম্পিয়ানগরে। অলিম্পিকের আসর কোথায় বসেছিল? গ্রিসের এথেন্স শহরে। এগুলো শুনেছো, ভুলে গেছো? গ্রিসের এথেন্স শহরে, শোনো নি এরকম গ্রিসের অলিম্পিক প্রথম হয়েছে গ্রিসে? হ্যাঁ, গ্রিসের এথেন্স। হ্যাঁ, বাটা। আর আমি শুনছি যে অলিম্পিক কোথায় শুরু হয়েছে। ঠিক আছে। এবার দেখো পরের কোশ্চিন, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। একটা চেক মানে ব্যাংকের চেক ইস্যু করার পর কতদিন পর্যন্ত ভ্যালিড থাকে? আমি তোমাকে একটা চেক দিয়ে দিলাম, সেই চেকটা কতদিন পর্যন্ত তুমি ভাঙাতে পারবে? ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত? পরের দিনই ভাঙিয়ে নিতে পারো, ম্যাক্সিমামটা কত? তারপরে গেলে কিন্তু আর টাকা দেবে না তোমাকে। শুনে রাখো, 3 মাস, বুঝতে পারলে? কেউ যদি তোমাকে চেক দেয় 3 মাসের মধ্যে তোমাকে সেটাকে ক্যাশ করে নিতে হবে, না হলে কিন্তু চেকটা বাতিল হয়ে যাবে। এবার শোনো, এই 3 মাসের জায়গায়, মানে আগে ছিল হচ্ছে 6 মাস, 2012 সালের পরে 6 মাস থেকে কমিয়ে এটাকে 3 মাস করা হয়েছে। এই ইনফরমেশনটা মনে রাখবে, যে প্রথমে চেক ইস্যু করার পর 6 মাস পর্যন্ত ভাঙানো যেত, 2012 সালের পর এটাকে কমিয়ে দিয়ে 3 মাস করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ফের একটা রিপিট কোশ্চেন আসছে আমাদের, AQI এর ফুল ফর্ম কি? AQI কি বললাম? আজকেই বলেছি আমি কোশ্চেনটা, AQI। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। হ্যাঁ, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এটার দ্বারা আমরা কি বললাম, কোন একটা শহরের বাতাসে বা বায়ুতে কতটা দূষণ রয়েছে তার মাত্রাকে পরিমাপ করা হয়, ঠিক আছে? মানব শরীরের ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রের মধ্যে কোনটি বৃহত্তম? কে বড়, ক্ষুদ্রান্ত বড় না বৃহদন্ত বড়? ক্ষুদ্রান্ত। হ্যাঁ, সঠিক অ্যান্সার হচ্ছে ক্ষুদ্রান্ত। নাম ক্ষুদ্র কিন্তু এই হচ্ছে ক্ষুদ্রান্তই হচ্ছে বড়, ঠিক আছে? এবার যদি আমি তোমাদের বলি যে কোনটা মোটা বেশি, মানে বেদটা বেশি কার, কে মোটা, ক্ষুদ্রান্ত মোটা না বৃহদন্ত মোটা? এটার অ্যান্সার হবে বৃহদন্ত্রের। হ্যাঁ, বৃহদন্তটা হচ্ছে মোটা ক্ষুদ্রান্ত থেকে, ঠিক আছে? এটাও মনে রাখবে। এবার চলে আসো পরের কোশ্চেন কি আছে দেখি। ভালো লাগছে তো ক্লাস, না আজকে ভালো লাগছে না? আজকে হ্যাঁ স্যার। কোশ্চেন একটু কঠিন কঠিন চলে এসছে নাকি? এবার আসি একটু কিছু অন্য কোশ্চেনে। না না স্যার, ঠিকই আছে। সব রকম না করলে হবে না, ধরো এগুলাও এসছে বিভিন্ন জায়গায়। আচ্ছা বলো, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেবগিরি, সাউথের দেবগিরি, ঠিক আছে? দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন। মোহাম্মদ বিন তুগলককে কি রাজা বলা হয় ইতিহাসে? পাগলা রাজা। হ্যাঁ, পাগলা রাজা বলা হয়, ঠিক আছে? এই কোশ্চেন হয়, মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি? বলতে পারবে কেউ? মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি, বা মায়ের দেয়া নামটা কি ছিল? জোনা খান, মনে থাকবে, জোনা খান হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের আসল নাম।
মোহাম্মদ বিন তুগলককে ইতিহাসে বা আমরা পাগলা রাজা বললেও তিনি ছিলেন একজন যুক্তিবাদী, দার্শনিক, গণিত এবং জ্যোতির্বিদ্যায় বিখ্যাত পণ্ডিত লোক। বোঝা গেল? তোমাদের একটা কথা আমি বলেছিলাম না, যে বেশি জ্ঞানী হবে তাকে মানে আশপাশের লোক তাকে কিন্তু পাগলই বলে, যারই জ্ঞান বেশি আছে তাকে লোকে পাগলই বলে। তাই মোহাম্মদ বিন তুগলক হচ্ছে ওরকম একটা লোক ছিলেন। কোন বংশের শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক? তুগলক বংশের। তুগলক বংশের রাজা ছিলেন। এই তুগলক বংশের প্রতিষ্ঠাতার নাম কি? ওই গিয়াসউদ্দিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলকের সময় একজন বিখ্যাত পর্যটক ভারতবর্ষে আসেন, তার নাম কি? ইবন বতুতা। হ্যাঁ, ইবন বতুতা। ঠিক আছে, এই কোশ্চেনগুলো বারবার কিন্তু পরীক্ষায় হয়ে এসেছে আর কি। এবার চলে আসি আমরা পরের কোশ্চেনে। 1885 সালে কংগ্রেসের যে প্রথম অধিবেশন সেটা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? দিল্লিতে। না, প্রথমটা কোথায় হয়েছিল? প্রথম হয়েছিল কলকাতা। না, মুম্বাই। মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজ। ঠিক আছে, গোকুলদাস তেজপাল কলেজে প্রথম অধিবেশন হয়েছিল। প্রথম অধিবেশন কত সালে? 1885 সালে। বলতে পারবে এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার নাম কি? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার নাম কি? মানে কে তৈরি করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? অ্যালান অক্টোভিয়ান হিউম। ঠিক আছে, আর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম সভার প্রেসিডেন্ট। বুঝতে পারলে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম সভার প্রেসিডেন্ট বা সভাপতি। আর জাতীয় কংগ্রেসের ফাউন্ডার যদি আমরা বলি, তিনি ছিলেন একজন ব্রিটিশ, তার নাম হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। মনে থাকবে? এই পয়েন্টগুলো সবগুলাই আমাদের মনে রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে হয় যে কার সময়, মানে সেই সময় ভাইসরয় কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেস যে সময় তৈরি হয় সেই সময় ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? চক্রবর্তী রাজগোপালচারী। না, লর্ড ডাফরিন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এই প্রত্যেকটা পয়েন্টে এক একটা কোশ্চেন তোমার। তাহলে কী কী জানতে পারলাম দেখো। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটা হয় 1885 সালে। কোথায় হয়েছিল? মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। এই যে সভাটা হয়েছিল প্রথম অধিবেশন, তার সভাপতির নাম ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেস তৈরি করেছিলেন কে? অ্যালান অক্টোভিয়ান হিউম। আর জাতীয় কংগ্রেস যখন তৈরি হয় তখন ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। ঠিক আছে, এতগুলো পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। পরের কোশ্চেন চলে আসো। কাকে বাংলার আকবর বলা হয়? মানে বাংলার আকবর নামে কে পরিচিত ছিলেন? হোসেন শাহ। হ্যাঁ, হুসেন শাহ। ঠিক আছে, এর পুরো নাম হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, এই হুসেন শাহকে বলা হয় বাংলার আকবর। ইতিহাসে আমরা তিনটে আকবর পাই। একটা হচ্ছে বাংলার আকবর, 2 নম্বর হচ্ছে কাশ্মীরের আকবর, আর একটা হচ্ছে সুলতান যুগের আকবর। তাহলে আমরা বাংলার আকবর কাকে পেলাম? হুসেন শাহকে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নুল আবেদিন। হ্যাঁ, এই জয়নুল আবেদিন হচ্ছে কাশ্মীরের আকবর। সুলতান যুগের আকবর? সুলতান যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। মনে থাকবে, আকবর কোন যুগের শাসক ছিল? মোগল যুগের শাসক ছিলেন। আকবর হচ্ছে ফেমাস মোগল যুগের একজন বিখ্যাত শাসক, সেই জন্য আমাদের বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে, কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে, আর সুলতান যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলক। এদেরকে কি টাইটেল দেওয়া হয়েছে? ঠিক আছে, জয়নুল আবেদিনকে বলা হয় কাশ্মীরে বাড়ি, তেনাকে বলা হয়েছে কাশ্মীরের আকবর। মানে আকবরের মতন উদার লোক ছিলেন তিনি। মনে থাকবে তিনটে। যখনই কোশ্চেন আসবে তোমরা কিন্তু এই তিনটেকে একসঙ্গে মনে রাখার চেষ্টা করবে যে তিনটে আকবর আছে। একটা হচ্ছে বাংলার আকবর, 2 নম্বর হচ্ছে কাশ্মীরের আকবর, আর 3 নম্বর হচ্ছে সুলতান যুগের আকবর। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? মানে কোন জায়গাকার সভাপতি নির্বাচিত হন প্রথম? লাহোর অধিবেশন। না, কেউ বলতে পারবে? 1938 সালে সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কোথা থেকে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? কোন জায়গা থেকে? ভালো করে শোনো। সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের 2বার অধিবেশনের সভাপতি ছিলেন। একটা হচ্ছে 1938 আর একটা হচ্ছে 1939। 1938 সালে যে অধিবেশনটা হয়েছিল সেটা হচ্ছে হরিপুরায়, মনে থাকবে। আর 1939 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে ত্রিপুরা। মনে থাকবে, প্রথমটা হচ্ছে হরিপুরা, পরেরটা হচ্ছে ত্রিপুরা অধিবেশন। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে আমাদের? 1938 সালে হরিপুরা অধিবেশনের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, এবার কিছু ইনফরমেশন তোমরা শুনে রাখো। 1939 সালে, তাহলে 1939 সালে কোথাকার সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বোস? কোথা থেকে হয়েছিলেন সভাপতি? বলো। হরিপুরা। না, হরিপুরাটা 38 বললাম। ত্রিপুরা। হ্যাঁ, ত্রিপুরা থেকে
সুভাষচন্দ্র বোস সভাপতি হয়, কিন্তু তিনি এই সময় পদত্যাগ করলেন। ঠিক আছে, কেন পদত্যাগ করলেন গল্পটা শোনো। 1939 সালে যখন ত্রিপুরা অধিবেশন সভাপতি নির্বাচিত হয় সুভাষচন্দ্র বোস, তখন গান্ধীজি তার বিরুদ্ধে প্রার্থী দেন। ঠিক আছে, মানে সভাপতি নির্বাচনে গান্ধীজি তার বিরুদ্ধে একজনকে প্রার্থী দেন, তার নাম হচ্ছে পট্টভিয়া সীতারামা মাইয়া। সুভাষচন্দ্র বোসের কাছে পট্টভিয়া সীতারামা মাইয়া কিন্তু পরাজিত হয়। ঠিক আছে, সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হলেন 1939 সালে। এবার সুভাষচন্দ্র বোস কী ভাবলেন যে গান্ধীজির প্রার্থীকে পরাজিত করার অর্থই হলো গান্ধীজিকে পরাজিত করা। ঠিক আছে, সেই সময় সকলেই গান্ধীজিকে সম্মানের চোখে দেখতেন, তার জন্য সুভাষচন্দ্র বোস নিজে থেকে ওই পদ থেকে সরে চলে গেলেন। জিতার পরে তিনি কিন্তু ওই পদটা ছেড়ে দিয়ে চলে গেলেন, মনে থাকবে। এবং 1939 সালে তিনি কংগ্রেসকে ত্যাগ করে নতুন একটা দল তৈরি করেছিলেন, যেটার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। বুঝতে পারলে? তাহলে এতগুলো জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আরেকবার যদি আমি বলি, সুভাষচন্দ্র বোস ভারতের জাতীয় কংগ্রেসে দুবার সভাপতি হন, একটা হচ্ছে 1938 আর একটা হচ্ছে 1939। 1938 সালে যখন সভাপতি নির্বাচিত হন হচ্ছে হরিপুরা থেকে, আর 1939 সালে হচ্ছে ত্রিপুরা থেকে। 1939 সালে তিনি গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামা মাইয়াকে পরাজিত করেন, এবং তিনি গান্ধীজির বিরোধী মানে গান্ধীজির প্রার্থীকে পরাজিত করার কারণে তিনি গান্ধীজির আদর্শ, মানে গান্ধীজিকে সেই সময় সকলেই গুরু হিসাবে মানতেন, সেই জন্য তিনি কী করলেন, তার পদটা ছেড়ে দিলেন, মানে সভাপতি পদ ছেড়ে দিলেন, এবং কংগ্রেস থেকে পুরোপুরি বার হয়ে চলে আসলেন। বার হয়ে এসে একটা নতুন দল তৈরি করলেন, সেই দলটার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। মনে থাকবে, এতগুলো জিনিস তোমাদের মনে রাখতে হবে। পরের কোশ্চেন দেখো কী রয়েছে। কত সালে গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? কত সালে গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? 1930, 1920, 1935, 1925? 1930। হ্যাঁ, 1930 সালে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করে। কোথা থেকে শুরু করেছিল বলতে পারবে? গুজরাটে। গুজরাটে। তার আশ্রমটার নাম কি ছিল? সবরমতী আশ্রম। ঠিক আছে, ইনফরমেশনগুলো শুনে রাখো কিছু। 12ই মার্চ 1930 সালে শুরু হয় হচ্ছে ডান্ডি অভিযান, এবং এটা শেষ হয় হচ্ছে 5ই এপ্রিল 1930 সালে। টোটাল 24 দিন এই অভিযানটা চলে। ডান্ডি অভিযান মানে বুঝতে পেরেছো, হেঁটে যাওয়া, তাই না? মানে ডান্ডিতে গিয়ে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করাই ছিল এর মেন কাজ। এবার এখানে আমাদের কোশ্চিন হয় যে যখন গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিলেন সেই সময় ভাইসরয় কে ছিলেন? মনে রাখবে, লর্ড আরউইন। লর্ড আরউইন ছিলেন গান্ধীজির ডান্ডি অভিযানের সময় ভারতবর্ষের ভাইসরয়। ঠিক আছে, তো থাক।